উত্তরে পাহাড়, দক্ষিণে সাগর, এরকম ধরনের বৈশিষ্ট্য আমাদের দেশে হয়তো আর অন্য কোনো রাজ্যে আপনি পাবেন না। উত্তরে যেমন আছে পাহাড়ি দার্জিলিং জেলা, তেমনি একদম সর্বদক্ষিণে রয়েছে সমুদ্রে ঘেঁষা পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলাই হলো পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেখানে একটা দুটো নয়, অনেকগুলো সমুদ্র সৈকত আপনি পাবেন। আজকের ব্লগে আমি আপনাদের সমুদ্রে ঘেঁষা এই পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব। কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এই জায়গাগুলি সম্পর্কে, সঙ্গে অবশ্যই জানাবো কিভাবে এখানে পৌঁছাতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই চলে আসি তমলুক রাজবাড়ি। তমলুক শহরের পাশাপাশি তমলুক রাজবাড়িরও ইতিহাস বহু প্রাচীন। মহাভারতের সময় থেকে এই রাজবাড়ির অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। তার বর্তমান অবস্থা খুবই সঙ্গীন, যদিও বর্তমানে এই রাজবাড়িটির সংস্কারের কাজ শুরু করা হয়েছে। শোনা যায় তাম্রলিপ্ত ময়ূরবংশীয় রাজা লক্ষ্মীনারায়ণ রায় 1837 সালে রাজবাড়িটি তৈরি করার কাজ শুরু করেছিলেন। আইন অমান্য আন্দোলনের সময় যে লবণ সত্যাগ্রহ হয়েছিল তাতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলেন এই রাজবাড়ির সদস্যরা। এমনকি লবণ সত্যাগ্রহের জন্য তমলুক শহরে যে মিছিলটি হয়েছিল সেটাও এই রাজবাড়ির গেট থেকেই নাকি শুরু করা হয়েছিল। 1938 খ্রিস্টাব্দে স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং একবার এই বাড়িতে এসেছিলেন, এরকমটাই শোনা যায়। এই রাজবাড়িতে আপনি খুবই সহজেই ট্রেনে করে চলে আসতে পারবেন। হাওড়া থেকে হলদিয়া লোকাল ধরে তমলুক স্টেশনে নেমে একটা টোটো করে সহজেই চলে আসতে পারবেন তমলুক রাজবাড়িতে, বা এছাড়া আপনি মেচেদা স্টেশনে নেমে বাসে করেও চলে আসতে পারবেন এখানে। তারপরেই চলে আসি বর্গভীমা মন্দির। কলকাতা শহরের খুব কাছেই পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে অবস্থিত এই সতীপীঠ। পৌরাণিক মতে এখানে দেবীর পায়ের নূপুর পড়েছিল। এই মন্দিরে দেবী হলেন মা কপালিনী। আপনি কলকাতা বা হাওড়া থেকে বাস বা লোকাল ট্রেনে করে সোজা চলে আসতে পারেন তমলুকে। তারপর স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে টোটো ধরলেই পৌঁছে যাবেন বর্গভীমা মন্দিরে। ময়নাগড় পূর্ব মেদিনীপুর জেলায় যদি কোনোদিন ঘুরতে আসার প্ল্যান করেন, অবশ্যই এই জায়গাটিকে কিন্তু কোনোভাবেই বাদ দেবেন না। একবার হলেও এই ময়নাগড়ে ঘুরে যেতেই হবে আপনাকে। মেদিনীপুর জেলায় এরকম অনেক গড় আপনারা দেখতে পাবেন যেখানে রাজা বা জমিদাররা তাদের রাজত্ব চালাতো। ময়নাগড়ও তেমনি একটি, কিন্তু এটি বাকি জায়গাগুলো থেকে একদমই আলাদা। ব্রিটিশরা প্রথম বিদেশি হিসেবে এই ময়নাগড়ে প্রবেশ করেছিল। আপনি যদি এখানে আসতে চান তাহলে রাসের সময় আসার চেষ্টা করবেন, কারণ এখানে রাস উৎসব অনেক ধুমধাম করে পালন করা হয়। এই সময় এলে খুব ভালো লাগবে আপনাদের। এবার আসি আপনি এখানে আসবেন কেমন করে। অনেকভাবেই এখানে আসা যায়। জায়গাটি সদর শহর তমলুক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ময়না ব্লকের অন্তর্গত। আপনি তমলুক পর্যন্ত ট্রেনে, সেখান থেকে গাড়ি ভাড়া করে নিমতৌড়ি এখানে আসতে পারবেন, অথবা লোকাল ট্রেনে মেচেদাতে নেমে মেচেদা থেকে বাসে নিমতৌড়ি এবং নিমতৌড়ি থেকে কোনো টোটো বা ছোটো গাড়ি করে এই ময়নাগড়ে আপনি পৌঁছে যেতে পারবেন খুব সহজ। এবার চলুন মহিষাদল রাজবাড়ি। তমলুক রাজবাড়ির পর পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় যে রাজবাড়িটি থেকে আপনারা ঘুরে যেতে পারেন সেটা হলো মহিষাদল রাজবাড়ি। মহিষাদল নামকরণের পেছনে এই এলাকার আকৃতি মহিষাকৃতি অনেকে বলে থাকেন। আবার কারো কারো মতে এই পুরো এলাকায় মহিষ্যদের প্রাধান্য ছিল, তাই এরকম নামকরণ করা হয়েছে। যদিও এর মধ্যে কোনটা সঠিক সেটা বলা যায় না। মহিষাদল রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি 1600 শতকে ব্যবসার জন্য মহিষাদলের উপকণ্ঠে গিয়খালিতে আসেন। তিনি সেই সময়কার এখানকার রাজা কল্যাণ রায় চৌধুরী থেকে জমিদারি কিনে এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। মহিষাদল রাজবাড়ির প্রবেশ মূল্য 10 টাকা, কিন্তু টিকিটের বিনিময়ে আপনি একতলা পর্যন্ত রাজবাড়ির সংগ্রহশালা দেখতে পারবেন। রাজবাড়ির বাকি অংশ হোটেলে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। এখানে আপনি চাইলেই খুবই এলাহিভাবে থাকতে পারবেন একটা বা দুটো দিন। রাজবাড়ির সংগ্রহশালাটিও আপনাদের খুবই ভালো লাগবে। হাওড়া থেকে এই রাজবাড়ির দূরত্ব 106 কিলোমিটার। সবচেয়ে ভালো হবে আপনি হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে মহিষাদলে চলে আসুন। এছাড়াও আপনারা সহজে দক্ষিণ 24 পরগনার রায়চক, ডায়মন্ড হারবার বা হাওড়ার গাদিয়ারা থেকে ফেরি যোগে গেঁওখালিতে এসে মহিষাদল চলে আসতে পারেন। ক্ষীরাই বাংলার ফুলের উপত্যকা। আমাদের রাজ্যের প্রায় অনেক জায়গায় বিরাট এলাকা জুড়ে ফুলের চাষ করা হয়ে থাকে, কিন্তু সৌন্দর্য ও জনপ্রিয়তার দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষীরাই অনেকটা এগিয়ে রয়েছে। এখানে আসার পর সত্যিই আপনাদের দারুণ একটা অভিজ্ঞতা হবে। একবার আসলে দ্বিতীয়বার আসার জন্য অবশ্যই ইচ্ছা করবে। পুরো কাঁসাই বা কংসাবতী নদীর দুধারে দেখতে পাবেন শুধু ফুল আর ফুল। বিঘের পর বিঘে জমিতে শুধু রয়েছে রং বেরঙের ফুল। ক্ষীরাই স্টেশনে নেমে প্ল্যাটফর্মে পিছনের দিকে রাস্তা ধরে সোজা হাঁটতে হবে প্রায় 1.5 কিলোমিটার। কোনো পাকা রাস্তা পাবেন না, তবে লাল মাটির কাঁচা রাস্তা বরাবর রেল লাইন ধরে আপনাকে হাঁটতে হবে, তবে অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। এখানে আসলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসার চেষ্টা করবেন। আর অবশ্যই আমি বলে দিই এখানে কিভাবে পৌঁছাবেন।
হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে খিরাই স্টেশনে নামতে হবে। সময় লাগবে 2 ঘন্টা। পাঁশকুড়ার পরের স্টেশনই হলো এই খিরাই। শীতের সময় কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় হয়, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এটা অবশ্যই মাথায় রাখবেন। দ্বিতীয় তারাপীঠ। তারাপীঠের নাম তো আমরা সকলেই জানি। 51 সতীপীঠের অন্যতম বীরভূমের এই মন্দির। এই তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পাশেই চকগোপালপুর নামক গ্রামে এই মন্দিরটি। এটি দ্বিতীয় তারাপীঠ বা নতুন মন্দির নামেও পরিচিত। এবার আসবেন কী করে এই মন্দিরে। আপনি যদি প্রথমত কলকাতা থেকে আসেন, তাহলে হাওড়া থেকে লোকাল ধরে পাঁশকুড়াতে নামতে হবে। স্টেশনের উল্টো দিকেই আছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গিয়ে ঘাটাল লাইনের যে কোনো বাসে উঠে পড়ুন। আপনাদের নামতে হবে যশোরা কালীবাজার মোড়ে, ভাড়া 20 টাকা। সেখান থেকে আপনি আসতে পারবেন টোটো বা ট্রেকারে করে। কাজলাগড় রাজবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত বাজকুল মোড়ের কাছেই অবস্থিত আরও একটি অচেনা জায়গা হলো কাজলাগড় রাজবাড়ি। জায়গাটি সম্পর্কে অনেকে হয়তো জানেন না। মেদিনীপুরের সোজামুঠা বংশের রাজাদের অধীনে ছিল এই রাজবাড়ি। এই বংশের রাজা মহেন্দ্র নারায়ণের রাজত্বকালে নতুন করে এই রাজবাড়ি নির্মাণ করা হয়। এটি প্রায় কয়েকশো বছরেরও বেশি পুরনো। আপনি যদি এখানে আসতে চান, তাহলে দুভাবে আসতে পারবেন। ট্রেনে আসলে দীঘার যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে দেশপ্রাণ স্টেশনে। আর সড়ক পথে আসতে চাইলে নন্দকুমার মোড় থেকে দীঘা বা কাঁথিগামী রাস্তা দিয়ে যেতে হবে বাজকুলে। এই বাজকুল মোড় থেকেই বাম দিকে যেতে হবে ভগবানপুর বিডিও অফিস। এই বিডিও অফিসের ঠিক পেছনেই রয়েছে এই রাজবাড়িটি, যেখানে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। এবার আসি দীঘা। ভ্রমণ পিপাসু বাঙালির দ্বিপুদা ভ্রমণের লিস্টে ফার্স্টেই যেটা রয়েছে সেটি হলো দীঘা। দীঘা বাঙালির কাছে অন্যতম প্রিয় একটা জায়গা। এখানে বেড়াতে যাওয়ার জন্যে যাতায়াত, থাকার ব্যবস্থা, ছুটি খুব সহজেই ম্যানেজ হয়ে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা বাঙালি পর্যটকদের কাছে দীঘা এক দারুণ ভরসা। হাতে মাত্র 2 থেকে 3 দিন থাকলে খুব সহজেই দীঘা থেকে ঘুরে আসা যায়, তাও আবার একদম বাজেটের মধ্যে। সকালের ভ্রমণ আর বিকেলে সমুদ্রের ধারে বসে প্রকৃতির রূপ দুটোই একসঙ্গে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে 2টো সমুদ্র সৈকত, ওল্ড দীঘা এবং একটি হলো নিউ দীঘা। এছাড়া দীঘাতে বেড়াতে আসলে যে জায়গাগুলো ঘুরে নিতে পারেন সেগুলো হলো অমরাবতী পার্ক, দীঘা মোহনা, দীঘা বিজ্ঞান কেন্দ্র, দীঘা অ্যাকোরিয়াম, ঢেউসাগর। এটি 2019 সালে উদ্বোধন করা হয়েছে, যার টিকিট মূল্য মাত্র 10 টাকা। খুব সহজেই ঘুরে আসতে পারেন। দীঘা থেকে মাত্র 10 মিনিট মতন পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন। এছাড়া রয়েছে নেচার ট্রেল, আরও রয়েছে তালসিরি সি বিচ। এই স্থানটি লাল কাঁকড়ার জন্য খুবই বিখ্যাত। এখানে অবশ্যই যেতে পারেন। নিউ দীঘা থেকে মাত্র 8 কিলোমিটার রাস্তা। আরও একটি জায়গা হলো বিচিত্রপুর। আপনারা দীঘা ঘুরতে এসে পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্যের কিছু সুন্দর জায়গা যদি ঘুরতে যেতে চান, তাহলে এই বিচিত্রপুর জায়গাটি বেস্ট জায়গা হবে। দীঘা যেহেতু একদমই উড়িষ্যা বর্ডার এলাকায়, তাই দীঘা থেকে এই বেশ কয়েকটি জায়গায় আপনারা চাইলে চলে যেতে পারেন। দীঘার ভিড়ভাড় বা কোলাহল থেকে দূরে যেতে চাইলে শান্ত পরিবেশে একদম আদর্শ একটি জায়গা হলো এই বিচিত্রপুর বিচটি। বিচিত্রপুরে এসে এখানকার বৈচিত্র্য আপনাকে অভিভূত করে দেবে। দুদিকে ম্যানগ্রোভ অরণ্যের সারি, ছোট বড় অনেক খাড়ি, আর মধ্যে স্পিডবোটে করে ভ্রমণ, লাল কাঁকড়া, সুবর্ণরেখা নদীর মোহনা, ঝাউবন, নির্জন দ্বীপ সব মিলে যেন এক বৈচিত্র্যময় জায়গা এই বিচিত্রপুর। দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব 15 কিলোমিটার, আর যেতে সময় লাগে 30 মিনিট। আপনি দীঘা থেকে দরদাম করে ওই 800 থেকে 1000 টাকার মধ্যে অটো বা টোটো রিজার্ভ করে খুব সহজেই চলে আসতে পারেন এখানে। আর আসার সময় অবশ্যই জোয়ারের টাইমটা দেখে আসবেন, না হলে বোটিং করতে পারবেন না। বোটিং জন্যে 2 ধরনের বোট আছে, 6 সিট 1200 এবং 8 সিট 1400 টাকা। কম বেশি হতেও পারে। বোট আপনাকে একেবারে সুবর্ণরেখা নদীর মোহনা পর্যন্ত নিয়ে যাবে। অনেকটা সুন্দরবনের ফিল আসবে এখানে। আজকের ভিডিওতে যে জায়গাগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না, সেগুলো হলো চন্দনেশ্বর মন্দির, উদয়পুর বিচ, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, জুনপুট, চাঁদপুর সমুদ্র সৈকত, আরও অনেকগুলি। যদি আপনারা চান, অবশ্যই আরও একটি ভিডিও আনবো যে জায়গাগুলো বাকি থাকলো সেগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।